পুরুলিয়া যখন দুহাত বাড়িয়ে ডাকে, সাড়া না দিয়ে মেঘপিয়ন বলো কিভাবে থাকে। তাই তো দুদিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম শরতের পুরুলিয়াকে নতুন করে চিনতে, কাশবনের ঘ্রাণে ফুসফুস ভরাতে, লেকের জলো হাওয়ায় গা ভেজাতে, গড়ের ইতিহাসের পাতা আরও একবার উল্টাতে। তবে এবারের গল্পের মুখ্য চরিত্র কিন্তু এমন কিছু মানুষ যাদের আতিথেয়তায় মুগ্ধ আমি। তোমাদের আজ পরিচয় করাবো তাদের সাথে, সন্ধান দেব পুরুলিয়ায় আমার থাকা সেরা রিসর্টের, দেব 2 রাত 3 দিনের একটা মাস্টার প্ল্যানও। শুধু সঙ্গে থেকেও শেষ পর্যন্ত এই শরতের পুরুলিয়ার জার্নিতে। ভীষণই রিফ্রেশিং একটা উইকেন্ড রয়েছে তোমাদেরই অপেক্ষায়। তাহলে আর দেরি না করে শুরু করি আজকের গল্প থুড়ি ভ্লগ। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিয়নের ভ্লগ। এলাম বাবা, মা এলাম। এবারও মা আর পঞ্জিকার দাবি মেনে 1টার মধ্যেই বেরোলাম। ট্রেন আমার রাত 12টা 5-এ। ভাগ্যিস আমার একটা অফিস ছিল। পেল্লায় একটা ট্রলি নিয়ে টোটো, অটো, তারপর মেট্রো করে গলদ ঘর্ম হয়ে পৌঁছে গেলাম অফিস। একটু ফাঁক পেয়েই টুক করে মেট্রো গলি চলে এলাম। অঙ্কুর আর ব্রতিনও এসেছে। ওরা আমার অফিস দুটো ভাই। এই যে আমার নতুন অস্ত্র অ্যাকশন 5 প্রো নিলাম। সে হাই, টাটাস। ফাইনালি সম্বিতদা আর পালকিদিকে বাই বলে 9:30 অফিস থেকে বেরোলাম হাওড়ার উদ্দেশ্যে। বেচারা শুভদীপকে দায়িত্ব দিয়েছিলাম আমার জন্য ক্যাব খোঁজার। ও আমার আরেকটা অফিস দুটো ভাই, বেচারা হন্যে হয়ে ক্যাব খুঁজছে। ফাইনালি একটা ক্যাব পাওয়া গেছে। এবার সোজা হাওড়ার নতুন প্ল্যাটফর্মে। রাত 12টা 5-এর ট্রেন, হাওড়া চক্রধরপুর বোকারো। টাইমিং ওয়াইজ আমার মতে পুরুলিয়া যাওয়ার বেস্ট ট্রেন। সারাদিনের সব কাজ সেরে রাত্রে ট্রেন ধরো, ভোরবেলা পুরুলিয়া পৌঁছে যাবে। দারুণ। ঘড়ি বলছে সময় এখন 10টা 10। সিকিউরিটি চেক সেরেই বুঝলাম পেটে খিদে প্রবল উপস্থিতি জানান দিচ্ছে। সামনেই দেখতে পেলাম ফুড প্লাজা। বিন্দু বিসর্গ না ভেবেই ঢুকে পড়লাম। ঢুকেই দেখলাম অনেকগুলো এসি লাগানো, কিন্তু একটাও চলছে না। কিন্তু এই যে খিদে, সব মেনে নিয়ে চিকেন থালি অর্ডার দিলাম। 250 টাকা প্লেট, চিকেন বাদে আর সবগুলোই কষ্ট করেই খেলাম। রুটিটা বেশ পাঁপড়ের ফিল দিচ্ছিল, আর একটা তরকারি নষ্টও হয়ে গিয়েছিল। যাই হোক, একটা অসন্তোষ মনে নিয়ে ভাবলাম এসি লাউঞ্জে ঢুকে একটু ঠান্ডা হব, ফ্রেশ হব। কিন্তু সেগুড়ে বালি। এসি লাউঞ্জে এসির একটা সূক্ষ্ম আভাস ছাড়া আর কিছুই পাইনি। আর ওটা টয়লেটের ফ্লোর না ভারত মহাসাগর সেটাও বুঝতে পারিনি। যাই হোক, কোনো মতে 1 ঘন্টা কাটিয়ে ভিআইপি এসি লাউঞ্জকে চিরতরে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম আমরা। 20 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন 18011 আপ হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস। আমরা যাচ্ছি বড়ন্তির মহুলবন হিল রিসর্টে। আর বড়ন্তির সবচেয়ে কাছে স্টেশন আদ্রা, তাই আমরা আদ্রাতেই নামবো। কোচ নাম্বার HA1, এসি ইকোনমি। টিকিট প্রাইস 838 টাকা। কোচটা পুরনো হলেও ঠিকঠাক, 1 রাত্রি সফরের জন্য মোর দ্যান এনাফ। চলো একটু টয়লেটগুলোর কি কন্ডিশন দেখে নি। মোটামুটি ঠিকঠাকই লেগেছে আমার। 12টা 11 ট্রেন সবাই ছাড়লো। 12টা 5-এ ছাড়ার কথা। আমার যখন ঘুম ভাঙলো তখনও সূর্যিম আমার ঘুম ভাঙেনি। তবু তার আগমনের আভাসে হালকা দেখা যাচ্ছে সবই। দূর দিগন্তে লাগছে প্রথম রঙের ছোঁয়া। নৈশব্দের চাদরে মুড়ে থাকা ভোরের পৃথিবীর বুক চিরে সূর্য ওঠার ফরমান নিয়ে ছুটে চলেছি আমরা। হাওয়ার ধাক্কায় সদল বলে জেগে ওঠা কাশফুলের মৃদু আন্দোলন সেই স্বপ্নালু পরিবেশকে যেন আরো আরো সুন্দর করে তুলেছে। আমি মন্ত্রমুগ্ধের মতো গিলছি শুধু। কি তোমাদের কেমন লাগছে? ঘড়ি বলছে সকাল 6টা 5। আমরা চলে এসেছি আদ্রা জাংশন।
আচ্ছা, কালকে সৌমদ্যুতির সাথে আলাপ করানো হয়নি। ও হচ্ছে আমারই আরেকটা ভাই, এবং যে সূত্রে আলাপ সেটা হচ্ছে ইউটিউব। ও আমার সাবস্ক্রাইবার, সেই সূত্রে মেসেজ করেছিল। অনেক দিন ধরেই যাবো করছে আমার সাথে, তো ফাইনালি কাছাকাছির একটা ট্রিপ। এ হচ্ছে সৌমদ্যুতি। হ্যালো, তোমার কেমন লাগছে? দারুণ দারুণ। আমি তো দাদার ভিডিও প্রথম থেকেই দেখি, আর আমি নিজের সাথে দাদার খুব ভালো কানেক্ট করতে পেরেছিলাম, তো সেই সূত্রে দাদাকে মেসেজ করে। এত কিছু বলতে হবে না, বেশি বলা ভালো না। যাই, চলো। এখন আমরা 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। ওদিক দিয়ে খোল। ও, এই দেখলাম লিফট খুলে যদি এরকম একটা সূর্য দেখা যায়, মানে এইটা আমি এক্সপেক্ট করিনি যে লিফট খুললো আর এরকম একটা ভিউ। এই হচ্ছে ভিউ। গাড়ি এসে গেছে, ওয়েট করছে আমাদের জন্য। এই যে আমাদের গাড়ি। ফাইনালি এবারের বরন্তি ট্যুর, গড়পঞ্চকোট সার্কিটের যে ট্যুর, আমি সৌমদ্যুতি আর অনুভব শুরু করলাম। লক্ষ্মীকান্ত দা আমাদের সারথি। 2 দিন থাকবো। আমরা কোথায় যাচ্ছি বা কোথায় থাকবো তা তো দেখাবোই। তবে আমি আগেও গড়পঞ্চকোট এসেছি, 2 বার এসেছি। আমার খুব পছন্দের জায়গা, আমার ভীষণ পছন্দের জায়গা, বিশেষ করে গড়পঞ্চকোট ফোর্ট। ঐতিহাসিক নিদর্শন আস্তে আস্তে সংরক্ষণ করা শুরু হয়েছে সবে। এতদিন আমি যখন প্রথমবার এসেছিলাম খুব খারাপ অবস্থা ছিল, পুরো জঙ্গলে ভরা ছিল। আস্তে আস্তে এক্সক্যাভেশন করে বার করা হচ্ছে। আগের বার যখন এসেছিলাম একটা নতুন পার্ট দেখেছি, এবার জানি না গেলে কি দেখতে পাবো, তবে আশা করছি খুবই ভালো লাগবে। আর সঙ্গে থাকো, বাকি গল্প তো রাস্তায় যেতে যেতে হবেই, জার্নির গল্প আছেই। স্টেশন চত্বর ছেড়ে একটু এগোতেই প্রথম প্রহরের আলোয় দেখতে পেলাম জয়চণ্ডী পাহাড়কে। ওই যে, দারুণ লাগছে না? লাস্ট যেবার এসেছিলাম সেবার থেকে রাস্তা মাখন করে দিয়েছে, একদম চকচক করছে রাস্তা। বাইক নিয়ে আসতে হবে আবার, মানে আমি একবার করে রেকি করে যাচ্ছি। কোথা দিকে গেলে বাইক নিয়ে গেলে মজা হবে। নেতারহাট যেমন আমি নেক্সট বার আবার যাবই, বাইক নিয়ে যেতেই হবে। এটাও অসাধারণ, রাস্তাটা দেখো। আচ্ছা, গাড়ি একটু দাঁড় করালাম, লক্ষ্মীকান্ত দা এখানে দাঁড় করালো। কেন দেখবে? এটা দেখো, একটা বিরাট কাশবন। পুজো যে এসে গেছে, আজকে 21 তারিখ, 21শে সেপ্টেম্বর। আমরা গড়পঞ্চকোট ঘুরবো বলে এসেছি, হঠাৎ করেই প্ল্যান করা। 2-1 দিনের ছুটি ছিল হাতে, পরপর 2টো রোববার কাজ করেছি, তো 2টো রোববার জমে গেছিল, তার সাথে আরেকটা রোববার অ্যাড করে 3 দিনের ছুটি নিয়ে টুক করে বেরিয়ে এসেছি। তো এইরকম একটা অ্যাম্বিয়েন্স, এইরকম একখানা কাশবন, এখানে ড্রোন না তুললে সেটা অপরাধ নয়। চলো একটু ড্রোন ভিউতে দেখি। ড্রোন ভিউ। দেখেছো তোমরা, দেখেছো কি অপূর্ব দৃশ্য না? মনে পড়ে না শেষ কবে এই এত কাশফুল একসাথে দেখেছি। না ওয়েট, মনে পড়েছে, পথের পাঁচালীতে দেখেছি। অপু দুর্গাকে সেই কাশবনের পাশ দিয়ে ছুটে যেতে দেখেছি। কখনো গ্রামের মেঠো পথ, আবার কখনো উন্মুক্ত চাষের জমির মাঝে সরু পিচের রাস্তা। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাড়ি, কাশবনকে পাশ কাটিয়ে আমরা চললাম মহুল বন হিল রিসর্ট।
ফাইনালি আমাদের আজকের এবং কালকের আস্তানা মহুলবন হিল রিসর্ট চলে এসেছি আমরা। ঢুকেই দেখো বাঁদিকে পুরো সবুজ ঘাসের ভেলভেট। রিসর্টের প্রথম দর্শনই তো মনকে চাঙ্গা করে দিল। গুড মর্নিং। গন্ধমাদন পর্বত তুলেছে অনুভব। এই পাহাড়টার জন্যই নাম হচ্ছে হিল ভিউ রিসর্ট। সারাদিন আমরা পাহাড় দেখব। মাদিক, এইটা হচ্ছে আমাদের রুম। আহা, আপনার নাম কি দাদা? বাদল। বাদল, থ্যাংক ইউ বাদল দা। এই হচ্ছে আমাদের রুম। আমি রুম টুর ভালো করে দেব, তার আগে যেটা দেখাই, আমাদের রুম থেকে ভিউটা একবার দেখাই। একটা কিং সাইজ বললেও ভুল হবে, 4 জনের বেড। একটা ফুল ফ্যামিলি আসলে, 3 জনের ফ্যামিলি বা 4 জনের ফ্যামিলি আসলে একটা বেডেই হয়ে যাবে, এত বড় একটা বেড আছে। এখানে একটা সোফা আছে, টি টেবিল আছে, আর ঘরে শুয়ে এই হচ্ছে ভিউ। এই হচ্ছে ভিউ। দারুণ না? অসাধারণ। কিরে কেমন সোম? দুর্ধর্ষ, অনবদ্য, পছন্দ হয়েছে অনুভব? এই পাটটা, এই যে গ্লাস রেখেছে এই ভিউটার জন্য দারুণ। খুব পছন্দ হয়েছে, প্রচন্ড পছন্দ হয়েছে। এক্সাইটমেন্টে ব্যাগ রাখতে ভুলে গেছি। প্রচন্ড প্রচন্ড। মহুলবন হিল ভিউ রিসর্ট। বাথরুমটা একবার দেখাই, টয়লেটে কি কি আছে একবার দেখে নি। বেশ বড় টয়লেট, গিজার রয়েছে, ওয়েস্টার্ন কমোড, বেসিন, শাওয়ার, ডাস্টবিন আছে, বালতি রয়েছে। আমাকে কড়াকড়ি খেতে হবে না। খুব ভালো, খুব ভালো। একটা বেড টেস্ট হয়ে যাক। দারুণ, মনে হচ্ছে মেমোরি ফোম আছে। মানে সেই ইয়ের নয়, সে একদম সেই টেবিলে। জেনারেলি অনেক রিসর্টে আমরা থেকেছি, সেখানে এই গদিটা মনে হচ্ছে 12 ইঞ্চির গদি। গদিটা মানে বেডের উপর যে গদিটা রয়েছে 12 ইঞ্চির গদি, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখেছি ডেবে যায়, শুতে খুবই অসুবিধা হয়, বিশেষ করে যাদের স্পন্ডালাইটিসের সমস্যা আছে তাদের তো অসুবিধা হয়ই। এটা কিন্তু অতটা নরম নয়, বেশ আরামদায়ক, অথচ নরম নয়। মানে যাদের স্পন্ডালাইটিস আছে তারা আরামসে শুলেও কোনো প্রবলেম হবে না। তো আমরা একটু ল্যাদ খাবো। এই যে অলরেডি ল্যাদ খাওয়া শুরু হয়ে গেছে। এই যে দারুণ দারুণ, খুব খুব মজা পেয়েছি। শুধু ওদিকের তো ভিউ দেখালাম, এটা হচ্ছে আমাদের বেডের পেছনে, কাঁচের জানলা, পুরো ফুল রুম ভিউ। মহুলবন হিল রিসর্ট। আমি ঘরে ঢুকে ছিটকে গেছি সিরিয়াসলি, মানে প্রচন্ড ভালো। আর ফ্যামিলি নিয়ে আসার জন্য তো আদর্শ। খুব ভালো, খুব ভালো। আমি আমার ওয়ার্ক স্টেশন ঠিক করে ফেলেছি। এইখানে আমার আপাতত 2 দিন থাকবো। এখানে ল্যাপটপ থাকবে, যদি কোনো এডিটের কাজ হয় এখানে বসেই হবে। অসাধারণ। ওই যে বড়ন্তি লেক, ওইটা হচ্ছে বড়ন্তি লেক দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে বড়ন্তি মুরারডি তার বড়ন্তি লেকের কাছেই আছি। ঢিল ছোঁড়া দূরত্বে বড়ন্তি লেক, আর পাহাড়টা তো জানলা দিয়ে হাত বাড়ালেই মনে হয় ছুঁয়ে দেখা যাবে। রিসর্টের লোকেশন দুর্দান্ত, খুব ছিমছাম, পরিপাটি, ওয়েল মেনটেন্ড একটা রিসর্ট। তাই ফার্স্ট ইমপ্রেশনে মহুলবনকে আমার খুব ভালো লেগেছে।
তবে বাকি সার্ভিস কেমন এবার সেটাই দেখার। চিন্তা নেই, আমি সব ডিটেলসে তোমাদের বলবো, সব ঘর ঘুরিয়ে দেখাবো। কন্ট্যাক্ট ডিটেলসও তোমাদের স্ক্রিনে আর আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। দারুণ, রান্না অসাধারণ। অনুভব, আমি গুগল রিভিউতে দেখেছিলাম এখানকার রান্না বান্না, হাউস স্টাফদের ব্যবহার খুব ভালো। আমার সেই কারণেই এই রিসর্টটাকে সিলেক্ট করা। তো এখনো পর্যন্ত বাদলদা আমাদের দেখাশোনা করছে। মানুষটা অদ্ভুত ভালো মানুষ, ব্যবহার খুব ভালো। আর রান্না বান্না যেটুকু এখনো পর্যন্ত দেখলাম, মানে একটু থেকে তো বোঝা যায় একটা ছোলার ডাল, সামান্যই ছোলার ডাল, কিন্তু অসাধারণ। কি খবর? কি গাছ এগুলো? মাছ পোড়ানো হবে বাবু। মাছ পোড়ানো হবে? হ্যাঁ, এটা মাছ পোড়ানো, নুনটি আর তেলটি এনে দিল, আর লঙ্কা গুঁড়া দিয়ে দিল, আচ্ছা আর নুনটি, আর পাতে পিড়িয়ে আগুন টুপি দিল, আচ্ছা, সিদ্ধ হয়ে গেল, ভাপা হয়ে যাবে। বাপা হয়ে যাবে, ছেড়ে দিল। বাহ, দারুণ। আচ্ছা, এই মহুলবন হিল রিসর্টে আর কি কি থাকার অপশন আছে তোমাদের জন্য, বাদলদা আমাদের ঘুরিয়ে দেখাবে। চলো বাদলদা। এইটা একটা রুম, ডাবল বেড। এখান থেকে এই হচ্ছে ভিউ, এটাও ভিউ রুম, হিল ভিউ। একটা টি টেবিল রয়েছে, আয়না রয়েছে, এসি, আর এই হচ্ছে টয়লেট। ওয়েস্টার্ন কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, বেসিন রয়েছে, আয়না আছে। বেশ সুন্দর রুম। এর লাইটটা জ্বালিয়ে দাও। আচ্ছা, এটা হচ্ছে ট্রিপল বেডেড রুম। একটা কাবার্ড রয়েছে, শু র্যাক রয়েছে, টিভি, টি টেবিল, আয়না, এসি। এটা হচ্ছে অ্যাটাচড বাথ। যা যা অ্যামিনিটিস লাগে সবই আছে। এইটা হচ্ছে 4 জনের রুম, 4 বেডেড, বেশ বড় রুম। এখান থেকে ভিউ এপাশের মানে বরন্তি লেকের ভিউ পাওয়া যায়, বরন্তি লেকের ভিউ পাওয়া যায়। দেখাচ্ছি ভিউ। আয়না রয়েছে, টি টেবিল রয়েছে, একটা কাবার্ড রয়েছে, টিভি রয়েছে, এসি রয়েছে। টয়লেটটা একবার দেখিয়ে দিই। মোটামুটি যা যা অ্যামিনিটিস দরকার সব রয়েছে, এবং রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড। আর এই হচ্ছে ভিউ, সোজা ওই হচ্ছে বরন্তি লেক। ল্যাদ খেয়ে আর রিসর্টের আশপাশটা ঘুরেই খিদে পেয়ে গেল। লাঞ্চে ছিল সাদা ভাত, বেগুন ভাজা, ডাল, আলু পোস্ত, মিক্স ভেজ, বড়ি দিয়ে, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়। বাপরে বাপ, বলতে গিয়েই হাঁপিয়ে গেলাম। এত কিছু খাওয়া যায়, তবে রান্না এত ভালো ছিল যে সব চেটে পুটে খেয়েছি আমরা। আচ্ছা, আমরা এখন চলেছি বরন্তি লেকের উদ্দেশ্যে সানসেট দেখতে। সূর্য পেছনে ডুববে ডুববে করছে। বাদলদা আমাদের গাইড, বাদলদা নিয়ে যাচ্ছে। বিকেলবেলা হাঁটতে হাঁটতে আমরা 3 জন, আর এই হচ্ছে এখনকার অ্যাম্বিয়েন্স। একটু আগেও হালকা একটা গরমের আভা, একটা গরমের ছোঁয়া লাগছিল গায়ে। যত লেকের দিকে এগোচ্ছি একটা ঠান্ডা হাওয়ার রেশ গায়ে ছুঁয়ে যাচ্ছে। বেশ বেশ ভালো লাগছে। আমরা ওইখানে যাব, ওখান থেকে সূর্যটা একদম জলের মাঝখানে নামবে। ওখান থেকে যদি দেখা যায় পার্সপেক্টিভটা, মনে হবে সূর্যটা একদম জলে ডুবছে। তাই আমরা একটু কষ্ট করে ওখানটা যাচ্ছি। ওই যে পেছনে সূর্য।
বরন্তি আমি আগেও এসেছি, সোনালি বিকেল আগেও কাটিয়েছি, তবে এবার যেন বরন্তির আকাশে বাতাসে অন্য কিছু আছে। বোধহয় মায়ের আগমনের আনন্দ আছে, সাথে মিশে আছে মেয়ের বিচার পাওয়ার আরতি। বরন্তির হাওয়ায় অদ্ভুত একটা সতেজ আমেজ যেমন পাচ্ছি, আবার অস্তমিত সূর্যের অস্তর আগে একটা চাপা বেদনার রঙও যেন একইভাবে ফুটে উঠছে আর বলে যাচ্ছে বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে। আজকে বরন্তিতে প্রথম দিন ছিল। আমরা যেহেতু আরও একটা দিন থাকবো এবং তার পরের দিন মানে কালকে পরশু আমাদের সন্ধেবেলার ট্রেন, তো অনেকটা টাইম হাতে আছে, ওই জন্য আমরা তাড়াহুড়ো করলাম না। আজকে আমরা ধীরে সুস্থে গোটাটা দিন রিসর্টেই কাটালাম, একটু রেস্ট নিলাম, সময় নিলাম। বিকেলবেলাটা বরন্তির মতো এত সুন্দর একটা জায়গায় কাটালাম সূর্যাস্ত দেখে। ও সন্ধেবেলা কি করব ভাবছিলাম। মনে হলো একটু তোমাদের শীতকালে যারা আসবে তাদের জন্য এখানে একটা স্পেশাল বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট কেমনভাবে হয়, কীরকম অ্যাম্বিয়েন্স থাকে সেটাও একটু দেখাই। তোমরা যদি শীতকালে আসো এখানে, তো শীতকালে আসলে কেমন লাগবে। এখানে একটা ওপেন গ্রাউন্ড রয়েছে, এখানে ওপেন পার্ক, এটা এখানকার ওপেন পার্ক। আর এই যে আমি বাদলদাকে বলতে বাদলদার ব্যবস্থা করে দিল বনফায়ারের ব্যবস্থা। তো আমরা একটা বনফায়ার করছি শুট করার জন্য, শুটের পারপাসে, যাতে তোমাদের জন্য দেখাতে পারি শীতকালে কেমন অ্যাম্বিয়েন্স পাবে। আমাদের সামনেই পাহাড়, এটা আমাদের ঘর থেকে দেখা যায়। বিদ্যুৎ চমকাচ্ছে আর পাহাড়টা মাঝে মাঝে পাহাড়ের পুরো শেপটা ফুটে উঠছে চোখের সামনে, দারুণ লাগছে। এটা যদি প্রকৃতির মাঝে না হয় তাহলে আর কোনটা প্রকৃতির মাঝে? অসাধারণ। এবার ডিনারের পালা। জম্পেশ খিদে পেয়েছে। মেনুতে রয়েছে সাদা ভাত, আলু ভাজা, ডাল, ফুলকপির একটা পদ, আর আমার ফেভারিট চিকেন। বলাই বাহুল্য অনবদ্য ছিল, জাস্ট অনবদ্য ছিল। আর সঙ্গে ছিল এই বাদলদার আদর যত্নের অত্যাচার। উফ, এত খাওয়া যায়? দারুণ সকাল কাটালাম। গ্রাম বাংলার এসেন্স, গন্ধ, এখানকার ওই মাটির একটা আলাদা গন্ধ আছে, যেটা সকালবেলা এইরকম সময়ই পাওয়া যায়। যত রোদের তাপ বাড়ে এই গন্ধটা কিন্তু কমে আসে, কিন্তু সকালবেলা একটা অদ্ভুত একটা গন্ধ আছে এই মাটির এখানকার। দারুণ, খুব 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 ভালো। নর্মাল ব্রেকফাস্টে ব্রেড অমলেট থাকে, আমরা একটা করে ডিম সিদ্ধ একটা নিয়েছি।
অনেক ঘোরাঘুরি করার আছে, এনার্জি দাও। ফাইনালি ব্রেকফাস্ট সেরে লক্ষ্মীকান্তদার রথে সওয়ার হয়ে বেরিয়ে পড়লাম আমরা জয়চণ্ডী পাহাড় জয় করতে। আহা, দেখছো রাস্তাটা, দেখছো বাঁ দিকে সবুজ আর ডান দিকে সাদার কন্ট্রাস্ট, আর ওই দেখো দূরে আকাশ দাপিয়ে বেড়াচ্ছে শরতের মেঘ। ওই যে দূরে ওটা গড়পঞ্চকোটের পাহাড়। কি যে ভালো লাগছে দিগন্ত বিস্তৃত এই সবুজের বিস্তার। কিছু দূর যেতে যেতেই চোখে পড়ছে শরতের দূত কাশেদের কলোনি। কি তোমরা চুপ কেন? তোমাদের কেমন লাগছে বলো কমেন্টে, আর ভালো লাগলে লাইকটাও করে দিও। ফাইনালি আমরা চলে এসেছি জয়চণ্ডী পাহাড়। ওই যে আমরা যে সময়টা এসেছি এখন একদম ফাঁকা, মানে এর আগে আমি জয়চণ্ডী যতবার এসেছি, দুবার এসেছি জয়চণ্ডী, কিন্তু যতবার এসেছি প্রচুর মানুষের ভিড় ছিল, আর এখানে মানে মেলাও লাগে। লাস্ট বার আমরা যখন এসেছিলাম মেলা ছিল, আজকে দেখছি প্রচুর, এখন একদম ফাঁকা, এরকম পুরো খাঁ খাঁ করছে। যাই হোক, আমার সাথে একজন সত্যজিৎ রায়ের অন্ধভক্ত আছে, সৌম্য। তো ওকে যখন বললাম এইখানে আমাদের হীরক রাজার দেশের শুটিং হয়েছিল, সৌমিত্রবাবু এখানকার গুহাতেই লুকিয়েছিলেন, আর আমাদের গুপি বাঘা তালি মেরে খাওয়া দাওয়ার পর হাত ধোয়ার জন্য ওইখানে একটা পুকুর আছে, দেখাবো, ওখানে গেছিল। সেকেন্ড টাইম উঠবো জয়চণ্ডী পাহাড়, বেশ খাড়াই চড়াই। অনুভব এখন থেকে প্রিপারেশন নিচ্ছে। সৌম্যর প্রথম। চলো সৌম্য। দুঃখের বিষয় এখানে এরকম লিখে দিতে হচ্ছে যে পাহাড়ে আগুন লাগাবে না। বাহ, তো অনেক কিছু জানিস। একটু রেস্ট নিয়ে নে। এই যে হাঁপিয়ে গেছে আমাদের রোহিত, আর এই যে দুজনের অবস্থা। আমার দারুণ লাগছে বেসিক্যালি, মানে এত নির্জন জয়চণ্ডী কোনোদিন দেখিনি তো, প্রত্যেকবার অনেক লোকের ভিড় থাকে। দাদা বলো। তুমি কোথায় ঘুরে আসবে? হ্যাঁ, আর আমি এক জায়গায় বসবো। হ্যাঁ, তুমি হাঁপিয়ে গেছো তাই তো? হয়ে গেছে আপনি, হ্যাঁ তোমার হয়ে গেছে, বুঝতে পারছি। ওই চূড়া অব্দি আমরা উঠবো, ওই যে মন্দির দেখা যাচ্ছে। এখানে দুটো মন্দির আছে, এটা হচ্ছে শ্রী শ্রী বজরংবলী মন্দির। তোমাদের এবার একটা ভিউ দেখাই, যেটার জন্য জয়চণ্ডী পাহাড় প্রসিদ্ধ। এর আগে পুরুলিয়া ট্যুরে যখন গড়পঞ্চকোট এসেছিলাম আমি দেখিয়েছিলাম, আরেকবার দেখাই, তারপর ড্রোনেও দেখাবো। জাস্ট ভিউটা দেখো। এই পাথর দিয়ে গিয়ে, এখান থেকে গিয়ে এই হচ্ছে ভিউ, অসাধারণ ভিউ। ওফ, কি লাগছে, অবস্থা দেখো। যত দূর দেখা যায় দিগন্ত বিস্তৃত সমতল, মাঝে ইতস্তত মাথা তুলে দাঁড়িয়ে পাহাড়, ছোট ছোট পাহাড়। আর এইটা হচ্ছে, আমরা আছি জয়চণ্ডী টপে। অসাধারণ না? হ্যাঁ, এটা কি ভিউ। ভালো সময় এসছি, এখন পুজো হচ্ছে। জুতো খুলে উঠবেন কেউ আসলে। जगद्दिताय कृष्णाय गोविंदाय
জয়চণ্ডী পাহাড় মন ভালো করে দেওয়ার মতো একটা জায়গা। মা চণ্ডীর মন্দিরের জন্য কিনা জানি না, এখানে বেশ পজিটিভ একটা ভাইব আছে। ইচ্ছে ডানায় উড়ে না দেখলে কি আর স্বাদ মেটে বলো? আচ্ছা তোমরাই বলো না, এই সৌন্দর্য কি ভাষায় বর্ণনা করা সম্ভব? যদিও এই পাহাড়ের উপর উঠলে আলাদা করে ড্রোন লাগে না, পাহাড়ের উপর থেকেই পুরো শহরটাকে দেখা যায় পাখির চোখে। পাথুরে পাহাড়ের ছত্রে ছত্রে সবুজ আগাছা একটা অদ্ভুত টেক্সচার তৈরি করেছে, দেখেছো? দারুণ লাগছে না? তাই যারা পুরুলিয়া আসনি এখনো, এসো, পুরুলিয়া কিন্তু আমাদের গর্ব। আমাদের নেক্সট গন্তব্য এই গড়ে যাওয়ার রাস্তার ভাইবটা কিন্তু একদম আলাদা। লক্ষ্মীকান্তদা বলছে পুরুলিয়ার একমাত্র এই অঞ্চলেই কাঁটা বাঁশ গাছ দেখতে পাওয়া যায়। চলো তোমাদের দেখাবো সেই গাছ। এইটা এখন এই যে জায়গাটা দেখছো, এটা কিন্তু এই গড়ের পরিখা মানে ছিল আর কি, এবং একমাত্র এখানেই এই কাঁটা বাঁশ এইগুলো পাওয়া যায়। এই গোটা পুরুলিয়া চত্বরে আর কোথাও কিন্তু কাঁটা বাঁশ পাওয়া যায় না। আমার ধারণা এই পরীক্ষা যেটা দেখছো, এইখানে এই কাঁটা বাঁশগুলো এনে লাগানো হয়েছিল প্রোটেকশনের জন্য, মানে তখনকার রাজা রাজরারা এই কাঁটা বাঁশ বাইরে থেকে এনে লাগিয়েছিলেন আমার ধারণা। কারণ জিওগ্রাফিক্যালি গোটা জায়গাটা তো সেম, তাহলে এখানে ছাড়া আর অন্য কোথাও কাঁটা বাঁশ কেন পাওয়া যায় না, তাই না? খুব সিম্পল প্রশ্ন, এবং এটার উত্তর আমার মনে হয় সম্ভবত এটাই যে প্রোটেকশনের জন্য এই কাঁটা বাঁশের ঝোপটা তো দেখলে, মানে এত ঘন ঝোপ, এই ঝোপকে পেরোবে কি করে মানুষ? অসম্ভব ব্যাপার। তো এটা প্রচন্ডভাবে প্রোটেক্ট করতো এই গড়কে, সেই কারণেই এই কাঁটা বাঁশ এনে লাগানো। ওই যে দেখা যাচ্ছে গড়ের মন্দির, আমরা এসে গেছি প্রায়। চলো এবার একসাথে আমরা একটু গড়ের ইতিহাসের পাতা উল্টে দেখি। শিখর রাজবংশের দামোদর শিখর ঝালদার সর্দারদের সহায়তায় এই পঞ্চকোট রাজত্ব স্থাপন করেন সম্ভবত 90 খ্রিস্টাব্দের শুরুর দিকে। প্রধান 5টি স্থানীয় গোষ্ঠীকে স্বীকৃতি দিতেই এই রাজ্যের নাম দেওয়া হয় পঞ্চকোট, যা স্থানীয়ভাবে পাঞ্চেত নামেই পরিচিত। এটা এই পঞ্চগড়ের পঞ্চরত্ন রাস মন্দির, যা কিছুদিন আগেও এই অবস্থায় পড়েছিল। এটাকে জোড় বাংলা বলা হয়। এটা কঙ্কালী মাতার মন্দির। আচ্ছা, আমি আগেরবার যখন এসেছিলাম তখন ওই পারের পার্টটা এক্সকাভেশন করা হয়েছিল, এইগুলো কিন্তু নতুন বার করা হয়েছে। আমি লাস্টবার এসে দেখিনি। মন্দিরটা তো ছিলই, আমার এই নিয়ে 3 নম্বর বার নরপঞ্চকোট। এটা দুর্গা মন্দির বললে না? এটা দুর্গা মন্দির। আর আমি বাকিগুলো সবকটা মন্দির ড্রোনে দেখাবো। এখানে যতগুলো এক্সকাভেশন করা রয়েছে, ওখানে একটা কালী মন্দির রয়েছে পিছন দিকে, যেটা এখন চাষ হয়েছে বলে যাওয়া যাচ্ছে না বা বন্ধ আছে। এইটা হচ্ছে দুর্গা মন্দির। সেই কবেকার ইতিহাস। হ্যাঁ, এরকম জায়গায় বারবার আসতে ইচ্ছে করে। নিজেদের ইতিহাস সংস্কৃতি এগুলো তো আমরা ধীরে ধীরে ভুলতে বসেছি, নষ্ট করে ফেলছি আমাদের ইতিহাস সংস্কৃতি। তো যাই হোক, এরকম জায়গায় আরো আসা উচিত, তোমাদের সবার আসা উচিত, ইতিহাসকে চাক্ষুষ দেখা উচিত। বাহ, ভেতরে টায়ার পোড়ানো হয়েছে, একটা ক্যাস্ট্রলের বোতলও দেখতে পাচ্ছি। এই হচ্ছে মন্দিরের ইনসাইড। এই তো আমাদের শিক্ষার পরিচয় পড়ে আছে, আমরা যে কতটা শিক্ষিত তার পরিচয়।
প্রতি মুহূর্তে আমরা প্রমাণ করি যে আমরা শিক্ষিত, আমরা উন্নত সংস্কৃতির পাঠ। এই হচ্ছে মন্দিরের পেছনে, আর এই হচ্ছে সেই পাহাড় যেটা ডিঙিয়ে বর্গীরা আক্রমণ করে এই দুর্গ ধ্বংস করে। ও দারুণ। কিন্তু আমার দুটো ছোট প্রশ্ন রয়েছে। এই জানলাগুলো সিল করা কেন? বাইরে দুটো ফলস দরজার আকৃতি দেখলাম, দুখানা ফলস দরজা, এই একটা ফলস দরজা, একটা ফলস জানলা, ফলস জানালা, ফলস দরজা। এগুলো কেন আমি জানি না। বাকি এইসব জায়গায় আসলে মন ভালো হয়ে যায়, মন উদাসও হয় অনেক সময়। এইগুলো দেখলে মন উদাস হয়, আমাদের শিক্ষার পরিচয় দেখলে মন উদাস হয়। এছাড়া কিন্তু বারবার আসা উচিত এইসব জায়গায়। ইতিহাস বলে 1740 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে সরফিরাজ খানকে পরাজিত ও হত্যা করে আলীবর্দী খান বাংলার নবাব হন। সরফিরাজ খানের শ্যালক রুস্তম জং আলীবর্দী খানকে চ্যালেঞ্জ করেছিলেন বটে, কিন্তু ব্যর্থ হন। দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় রুস্তম নাগপুরের মারাঠা শাসক রঘোজি ভোসলের সাহায্য চাইতে বাধ্য হন। ফলস্বরূপ ভোসলে একটি মারাঠা অশ্বারোহী বাহিনী পাঠিয়েছিলেন, যারা ইতিহাসে বর্গী নামে পরিচিত। এই বর্গীরাই গড়পঞ্চকোট আক্রমণ করে প্রাসাদ লুট করার পর তা ধ্বংসও করে। শোনা যায় এই হামলার সময় রাজার 17 জন স্ত্রী একটি কুয়োয় ঝাঁপিয়ে আত্মহননের পথ বেছে নেন, আর সেই থেকেই গড়পঞ্চকোট ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। আর একটু কাছ থেকে দেখাই, এগুলো এক্সক্যাভেশন করে বার করা হয়েছে পরবর্তীকালে। এগুলো কিন্তু সব এক্সক্যাভেশন করে বেরিয়েছে, যা দেখতে পাচ্ছ এগুলো সব এক্সক্যাভেশন করে বেরিয়েছে। ব্যাকগ্রাউন্ডে এই এত বড় একটা পাহাড়, পুরুলিয়ার সর্বোচ্চ পাহাড়, আর এগুলো সব মন্দির ছিল আমার মনে হয়। এটাকে হনুমান মূর্তি বলছে ওরা, বাচ্চাগুলো বলছে এটা হনুমান মূর্তি। আমি জানি না অ্যাকচুয়ালি কিসের মূর্তি। আর এইটা এখানে কুয়ো ছিল, এখানে নাকি ঝাঁপ দিয়ে রানীরা আত্মহত্যা করেছিল। এটা পঞ্চরত্ন মন্দিরের অবশিষ্ট চূড়া, যা এখন সংরক্ষণের চেষ্টা চলছে। এই ছিল তার আগের অবস্থা। এগুলো নতুন করে একটু মেরামত করা হয়েছে। হ্যালো চেক ওয়ান, সাউন্ড এফেক্টটা শুনতে পাচ্ছ? পুরো চোঙের মতো একটা সাউন্ড এফেক্ট। হ্যালো ওয়ান, হ্যালো ওয়ান, হ্যালো চেক ওয়ান। এগুলো প্লাস্টার অফ প্যারিস দিয়ে পরে করা হয়েছে, এবং তারপরে এই যে শিক্ষার প্রমাণ, আরো আমরা যে কত উচ্চ শিক্ষিত হচ্ছি তার প্রমাণ। এই যে ছত্রে ছত্রে আমাদের শিক্ষার প্রমাণ আমরা দিয়ে যাচ্ছি। এই না হলে আমরা শিক্ষিত। এইখানে একটা সিঁড়িও আছে উপরে যাওয়ার জন্য। যাই, হ্যাঁ, পালামু ফোর্টের কথা মনে পড়ে যাচ্ছে। বাবা, কত সরু সিঁড়ি দেখো। এখান থেকে আমি সোজা দাঁড়ালে একজনের বেশি কিন্তু উঠতে পারবে না। এই যে এখান থেকে এই ভিউ, এইখানে আরেকটা দারুণ না? বেশ কিছুটা সময় কাটিয়ে একটু গড়ের জঙ্গলে হেঁটে রিসর্টে ফেরার পথ ধরলাম আমরা। 2:30 বেজে গেছে, পেট আর কথা শুনছে না। ফাইনালি ব্যাক টু আমাদের রিসর্ট, মহুলবন হিল রিসর্ট। খিদে পেয়েছে প্রচন্ড, স্নান করা হয়নি এখনো, ফ্রেশ হতে পারিনি, আগে খেয়ে নি, তারপর আরেকবার গড়ন্তি লেকে যাবো বিকেল।
কি দারুণ লাগছে দেখো। এবারের পুরুলিয়া আমাকে উজাড় করে দিয়েছে। শরতের আবেশে মুগ্ধ করেছে। গ্রাম বাংলার ঘ্রাণ আমি ফুসফুস ভরে ভরে নিয়েছি। সবুজ ধানের ক্ষেত, অনুচ্চ গাঢ় সবুজ পাহাড়, গোধূলি রঙা বিকেল, শান্ত স্নিগ্ধ প্রকৃতি। ভাষা হারিয়ে ফেলি জানো মাঝে মাঝে। চেনা জায়গাগুলোকেই প্রত্যেকবার নতুনের উৎসাহে দেখতে বাধ্য হই। তোমরাই বলো তোমাদের কেমন লাগছে? দেখলে তোমরা রঙের খেলাটা দেখলে? সকাল সকাল উঠে দেখি রিসর্টের ভেতরে হেমাদা লাঙল চষছে। এও এক দারুণ অভিজ্ঞতা। যাই হোক, ফাইনালি ব্রেকফাস্ট সেরে এবার আমরা বেরোবো। টাটা। একদম দেখা হচ্ছে, খুব ভালো লাগলো। চলো টাটা। টাটা বাদলদা, আবার দেখা হবে। টাটা বিপ্লবদা, টাটা হেমাদা, টাটা, দেখা হবে। চলো বন্ধ করো, তোমাকে টাটা লাস্টে বলবো। প্রত্যেকবার এটা হয়। ফেরবার সময় মন খারাপ। এবার যেন আর একটু বেশি। হয়তো প্রথমবার এই কাশের সাম্রাজ্যকে এত কাছে পেয়েও ছেড়ে যেতে হচ্ছে বলে। এই মাঠ ঘাট, জলাশয়, গাছপালা, এখানকার মানুষ, আকাশ বাতাস সবেতেই ভীষণভাবে একটা আত্মিকতার গন্ধ পেয়েছি আমি। এই যে বাদলদা, ফটিকদা, বিপ্লবদা, হেমাদা, এদের ভুলি কিভাবে? নারীর টানের মতোই তো অনেকটা, যে টান কাটিয়ে ফেরা একটু মুশকিল। কিন্তু তাও আমাদের ফিরতে যে হয়। তাও পুরুলিয়াকে কথা দিয়ে যাচ্ছি, আবারও ফিরবো পুরুলিয়ায়, বারবার ফিরবো পুরুলিয়ায়। এই টান উপেক্ষা করা তোমাদের মেকপিয়নের পক্ষে অসম্ভব। যত দুষ্ট গরু আছে সেই দুষ্ট গরুর গলায় এত বড় বড় কাঠ ঝোলানো। লক্ষ্মীকান্ত দা বলছে যে স্থানীয় ভাষায় বলা হয় হোড় দেওয়া, মানে ডোজ আর কি, টনিক, দুষ্টুমির টনিক। আমাদের অনুভবকেও দিয়ে দেবো ভাবছি গলায় একটা ঝুলিয়ে। অত দুষ্ট হয়ে যাচ্ছে ছেলেটা। আচ্ছা, বাড়ি তো ফিরবো, তবে তার আগে তোমাদের আরো কিছু দেখানোর আছে। এই হলো পাঞ্চেত ড্যাম। চলো ড্যামের জলের উপর একটু ভেসে পড়া যাক। কি কেমন? এবার আমরা যাচ্ছি আমার ফেভারিট মাইথন ড্যামে। আচ্ছা, ঝাড়খণ্ড গভর্নমেন্টকে আমি একটা জিনিস বলতে চাই, আমার দেখে খুব খারাপ লাগলো। খুবই সিরিয়াস একটা ইস্যু। সেটা হচ্ছে একটা জিমের নাম পাতলাবাড়ি ফিটনেস ওয়ার্ল্ড। জিমের সাথে এটা যায় না, খুব হট। আমরা মাইথন এসে গেছি, চলো দেখা যাক মাইথন কতটা সুন্দর। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধিয়ায় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। বর্ষাকালে মাইথনের জল ঘোলা, মানে বৃষ্টি হয়েছে প্রচন্ড। শীতকালে এলে কিন্তু পুরো নীল লাগে লেকটা। যাই হোক, তোমাদের মাত্র 2 রাত 3 দিনে কিভাবে গড়পঞ্চকোট সার্কিট আর অযোধ্যা সার্কিট দুটোই কভার করা যায়, আজকে সেই প্ল্যান দেব। ঝাড়খণ্ড থেকে বেঙ্গলে ঢুকলাম।
হাতে যদি সময় কম থাকে আর দুটো সার্কিটই দেখার ইচ্ছে থাকে, আমি দাবি করে বলতে পারি এর চেয়ে পারফেক্ট প্ল্যান আর হয় না। তবে তার আগে এই সার্কিটের লাস্ট পয়েন্টটা একটু দেখিনি। এবার বাড়ি ফেরার পালা। মা কল্যাণেশ্বরীর আশীর্বাদ নিয়ে এবারের মতো পুরুলিয়া ছেড়ে আমরা ফিরবো কলকাতার পথে। ওইটাই আমাদের এই ট্রিপের লাস্ট পয়েন্ট। এটা এই মন্দিরের দালান। মেন মন্দির চত্বর আরো ভেতরে। আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম পুরুলিয়া সিরিজে বাইক নিয়ে যেবার এলাম, এর বাইরে থেকে লাইন শুরু হয়েছিল। পুরো এই মন্দির চত্বরটা এখানটাকে ঘুরে ওপাশ দিয়ে পেছন দিকে গিয়ে এপাশে গিয়ে এই লাইন হয়েছিল। তো আজ অনেকটাই ফাঁকা। আজকে মনে হয় পুজো বার নয়। রাস্তাটা এতটা তেতে আছে মনে হচ্ছে পায়ে ফোসকা পড়ে যাবে, মানে যেভাবে এলাম আমরা। তাহলে পুরুলিয়ার গড় পঞ্চকোট সার্কিট সব কমপ্লিট। একবার রিক্যাপ করে নি। আমরা এবারের জার্নিতে দেখলাম জয়চণ্ডী পাহাড়, গড় পঞ্চকোট, বড়ন্তি লেক, পাঞ্চেত ড্যাম, মাইথন ড্যাম আর মা কল্যাণেশ্বরী মন্দির। এই ট্যুরটা কিন্তু চাইলেই তোমরা এক রাত দুদিনেই দেখতে পারো। সেক্ষেত্রে বেস্ট হবে সারাদিন অফিস করে বা কাজ সেরে হাওড়া থেকে রাত 12:05 18011 আপ হাওড়া চক্রধরপুর বোকারো ট্রেন ধরো। ভোরবেলা আদ্রা স্টেশনে নামাবে ট্রেন। মহুলবন হিল রিসর্টে জানিয়ে রেখো, ওরা গাড়ি পাঠিয়ে দেবে। আদ্রায় ভোরবেলা নেমে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে প্রথমে যাও জয়চণ্ডী পাহাড়। মনের মতো করে ঘুরে চলে যাও গড় পঞ্চকোট। সেখানে ইতিহাসের পাতা উল্টে দেখে চলে এসো রিসর্টে। লাঞ্চ সেরে বিকেলবেলা কাটাও বড়ন্তি লেকে। সন্ধেবেলা রিসর্টে অলসভাবে কাটিয়ে পরদিন ব্রেকফাস্ট সেরে 10টার দিকে বেরিয়ে পড়ো আসানসোলের উদ্দেশ্যে। যাওয়ার পথে পাঞ্চেত, মাইথন আর মা কল্যাণেশ্বরী টেম্পল দেখে ট্রিপ কমপ্লিট করে নাও। বুঝতেই পারছো উইকেন্ডের বেস্ট ট্রিপ হতে পারে এটা। আর যাদের হাতে একটা দিন এক্সট্রা আছে তারা সেক্ষেত্রে দ্বিতীয় দিনে অযোধ্যা সার্কিট কমপ্লিট করে আরামসে হোটেলে ফিরে আসতে পারো সন্ধ্যের মধ্যেই। গড় পঞ্চকোটের গাড়ি ভাড়া পড়ে 5500 থেকে 6000 মতো, আর অযোধ্যা হলে 9500 থেকে 10000 পিক আপ ড্রপ নিয়ে বোলেরো বা স্করপিওতে। আর মহুলবনের ঘরের ভাড়া কিরকম সে তো আমি দেখিয়েই দিয়েছি, ফোন নম্বরও দেওয়া আছে। এই দুদিনে রিসর্টের কর্ণধার সুমন্তদার সাথেও দারুণ আলাপ জমে গেছে। সুমন্তদা তোমাদের কিছু বলতে চায়, একবার শুনে নাও। নমস্কার, বড়ন্তির মহুলপুর রিসর্ট থেকে আমি সুমন্ত রায়। আপনারা পুরুলিয়া আসুন এবং আমাদেরকে সর্বোচ্চ পরিষেবা দেওয়ার সুযোগ দিন। তো লাস্টলি আমি জানি অনেকটা বড় হয়ে গেল এই গল্পটা, থুড়ি ব্লগটা, কিন্তু আমি চেয়েছিলাম পুরুলিয়ার এসেন্সকে তোমাদের সামনে তুলে ধরতে। কতটা পেরেছি জানিও। আমাদের ট্রেন 5:30টার ব্ল্যাক ডায়মন্ড। যত স্টেশনের দিকে এগোচ্ছি তত ভাবছি আবার কবে ফিরবো। তোমাদেরও বলবো একদিন ছুটি পেলেও এই স্বাদ তোমরা নিতেই পারো। তাহলে কিসের অপেক্ষা, বেরিয়ে পড়ো। অনেক চাপ থাকবে জীবনে, কিন্তু নিজেকে ভালো রাখতে, নিজের মনকে সযত্নে লালন করতে এইটুকু তো সময় দাও নিজেকে, না হলে পরে কিন্তু আফসোস হবে বলে দিলাম। আমাদের বিদায় জানাতে বোধহয় প্রকৃতিও একটু চোখের জল ফেলল। অদ্ভুত এক মায়াবী বিদায় জানাচ্ছে এই পধূলি। ট্রেনের জানলার ফাঁক দিয়ে সূর্যের অস্তরাগের আকাশ যেন একটু অভিমানী সুরেই প্রশ্ন করছে, আবার ফিরবে তো?